আপনারা শুনছেন রেডিও মালঞ্চয়ে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বাছাই গল্প থেকে আজকের গল্প বুড়োটা বিদায় হল। গল্প পাঠ ও অন্যান্য চরিত্রে প্রচ্ছদ ও সূচি। পর্ব ৪২। শেষ পর্যন্ত বুড়োটা বিদায় হল। ঘরে পড়ে আছে তার কিছু ক্লেদাক্ত চিহ্ন, কিছু ন্যাগড়া চোগড়া, কৌটো বাউটো, ভাঙা তোরঙ্গ, দেওয়ালে সন্দেহজনক দাগ আর দূষিত বাতাস। সুরমা ঘরের জানালাটা হাট করে খুলে দিল। অমনি এক ঝলক রোদ এলো আর বাতাস। আহা! তার বুড়ো শ্বশুর মশাই হাঁপানির রুগী বলে জানলা টানলা বড় একটা খুলতো না। এবার ঘরখানাকে বসোপযোগী করে নিতে হবে। ঝ্যাঁটা, ফিনাইল, গরম জল আর ডিসইনফেক্ট্যান্ট প্রস্তুত। ৩ ঘরের ফ্ল্যাটে এতকাল রাহুর গ্রাস হয়েছিল ঘরখানা, এতদিনে পাওয়া গেল। শ্বশুর মশাইও কিছু খারাপ থাকবেন না। যেখানে গেলেন সেই বৃদ্ধদের আশ্রয়টি বেশ খোলামেলা, হাসি খুশি, খাওয়া দাওয়া ভালোই, টাকাও তো কম নেবে না মাসে। নিক, কিন্তু বাড়িতে ঝামেলা রইল না আর। সুরমা এখন খুশি, খুব খুশি। এইরকমই তো হওয়া উচিত আধুনিক সমাজে। সেই মস্ত মস্ত যৌথ পরিবার তো আর নেই। প্রাচীনাদের নিয়ে ঝক্কিটা পোয়াবে কে? সুরমা নিজে চাকরি করে, তারপর আরো বড় চাকরি করে। সংসার সামলায় একটি কিশোরী ঝি আমন। আমনও খুশি ছিল না বুড়ো মানুষের দেখাশোনা করার ব্যাপারে। এবার তার মুখে হাসি ফুটেছে কি ঠিক বুঝতে পারছে না সুরমা। তারপর সুরঞ্জনও কেমন যেন আনমনা। মেয়ে ঝুমঝুমিকে এই ঘরখানা দেওয়া হবে বলে সেও কি তেমন খুশি? সুরমা ঘর পরিষ্কার করতে করতে এসব আবেগজনিত চিন্তা ভুলে গেল। একটু বাদে ঘরখানা নেয়ে উঠল, হেসে উঠল। সুরমা কাফকার মেটামরফোসিস গল্পটা পড়েছে। জীবনের সার সত্য উন্মোচনকারী সেই গল্পে গ্রেগর সামসা নামে এক যুবক এক সকালে হঠাৎ রূপান্তরিত হয়ে গেল মস্ত এক পোকায়। ফলে তার মা ও বাবা শোকাহত, বিস্মিত, বিমূঢ়। তার বোনটি প্রায় বাক্যহারা। দিন যায়, গ্রেগর আর পোকা থেকে মানুষ হল না, পোকাই রয়ে গেল। আর সেই পোকাকে নিয়ে দেখা দিতে লাগলো নানা জটিলতা, লজ্জা, লোক ভয়। তখন ওই পোকা তাদের পক্ষে এক মস্ত বোঝা। মানবিকতার দাবিতে তাকে হত্যা করাও চলে না, বাঁচিয়ে রাখলে নানা অপ্রতিভ অবস্থায় পড়তে হয়। গ্রেগর অবশেষে একদিন মারা গেল। ঝি এসে খবর দিল পোকাটা মরেছে। শুষ্ক মৃতদেহটি ঘর থেকে বিদায় করে সেদিন গ্রেগরের মা আর বাবা তাদের যুবতী মেয়েটাকে নিয়ে বেড়াতে বেরোলেন। ভারমুক্ত, আনন্দিত, স্বস্থ। গ্রামে যেতে যেতে সেদিন সকালের আলোয় তারা হঠাৎ আবিষ্কার করলেন তাদের যুবতী মেয়েটি ভারী সুন্দর হয়েছে দেখতে, ডাগরও। এবার তার একটা বিয়ে দিতে হবে। মানুষ নানা কারণেই বাহুল্য হয়ে ওঠে একসময়। স্নেহ, ভালোবাসা তো আছেই, কিন্তু তারও পাত্রভেদ ঘটে। প্রকৃতির নিয়মানুসারেই বিদায় নিতে হয় বাহুল্য বা পুরাতনকে। এই নিষ্ঠুর সত্যকে মেনে নেওয়াই কি নয় যুক্তিসিদ্ধ? পৃথিবী তো বদলাচ্ছেই। সুরমা ঘরখানা সাফ করে চারদিকে চেয়ে দেখে খুশি হল। শ্বশুর মশায়ের চৌকিখানাকে বিদায় করতে হবে,
বের করে দিতে হবে টেবিল আর ইজি চেয়ারখানাকেও। নতুন কিছু আসবাব, সুন্দর ছবি দিয়ে সাজিয়ে দিতে হবে মেয়ের ঘর। কালই মিস্ত্রি লাগবে ঘরখানা রং করতে। সুরমা কোমরে জড়ানো আঁচল খুলে মুখ মুছতে মুছতে শোয়ার ঘরে যাবার সময় হঠাৎ দেখতে পেল ঝুমঝুমি ঝুম হয়ে বসে জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে। ঘরটা দেখবি না? জবাব নেই। এই ঝুমঝুমি। ঝুমঝুমি মুখ ফেরালো। মুখে কোনো আনন্দ নেই, ঔজ্জ্বলতা নেই, গভীর এক অন্যমনস্কতা আছে। কি বলছো মা? ঘরের কথা বলছি, তোর ঘর। ও হ্যাঁ, দেখব। সুরমার রাগ হলো। এত খেটে খুঁটে ঘরখানা পরিষ্কার করলো, মেয়ের যেন গা নেই। বারান্দায় বসে ছুটির সকালে সুরঞ্জন খবরের কাগজ পড়ছে। শুনছো? ঘরটা পরিষ্কার করে এলাম। সুরঞ্জন আনমনে চেয়েছিল খবরের কাগজের দিকে। পড়ছিল কিনা কে জানে। কাল সে তার ৭৫ বছর বয়সী বাবাকে একটি চমৎকার আবাসে তুলে দিয়ে এলো। খোঁজখবর নিয়ে দেখেছে ব্যবস্থা ভালোই, কোনো গোলমাল নেই। তার বাবাও কোনো গোলমাল করেননি, প্রশ্ন বা আপত্তি তোলেননি। তবে সুরঞ্জনের দিকে কেমন যেন চেয়ে থাকতেন কদিন ধরেই। সেই চেয়ে থাকাটার কোনো অর্থই করে উঠতে পারছে না সে। অন্যমনস্ক সুরঞ্জন কোনো জবাব দিল না দেখে সুরমা নিজের ঘরে এসে আয়নার সামনে দাঁড়ালো। নিজের সঙ্গে তার মাঝে মাঝে কথা হয়। আমারই কি দোষ? আমি তো নিষ্ঠুর নই। ওরও তো এতে ভালোই হবে। আর ভ্যাকুয়াম সে তো প্রথম প্রথম হবেই, তারপর প্রকৃতির নিয়মেই সব ঠিক হয়ে যায়। যায় না? যায়। আস্তে আস্তে সব ফাঁকি ভরাট হয়। মানুষের সুখপ্রদ বিস্মৃতি অনেক অনভিপ্রেত অতীতকে ঢেকে দেয়। এমনকি দুপুরের খাবার টেবিলে তারা একটু আধটু হাসি ঠাট্টাও করল। কোণের ঘর থেকে কাশি বা গয়ের তোলার কোনো শব্দ এলো না। শব্দটা শুনলে সুরমার বরাবরই খাওয়ার ইচ্ছেটা চলে যেতে চাইত। শুধু একটা জিনিস বুঝতে পারল না সুরমা, রান্নাঘরের কোণে খেতে বসে কেন আজ আমন চুপি চুপি কাঁদছিল। কেনই বা ঝুমঝুমি আজ টিভিতে রামায়ণ দেখল না। সুরঞ্জন আজ দ্বিতীয় কাপ চায়ের বায়নাও করেনি। রাতে ঘুমিয়ে পড়ার সময় আধো জাগা আধো ঘুমের মধ্যে সুরমার ভেতর থেকে আর এক সুরমা বলে উঠল, না করলেও হতো। সুরমা ঘুমিয়ে পড়ল। মাঝরাতে আলো না জ্বালিয়ে সুরমা উঠে এলো শ্বশুরের ঘরে। খোলা জানালা দিয়ে হিম আসছে। ফাঁকা ঘর, কারো ঠান্ডা লাগবে না। উনি নিশ্চয়ই ওখানে যত্নেই আছেন, যত্নেই থাকবেন। অতগুলো টাকা নিচ্ছে। বেরিয়ে আসতে সুরমা একবার ফাঁকা ঘরটার দিকে ফিরে তাকালো। ওই শূন্যতাটা ভরাট হবে? কোনো শূন্যই তো চিরকাল শূন্য থাকে না। কিছু বলছেন বাবা? আমি ভালো আছি বৌমা। সুরমা ধীর পায়ে ফিরে এলো বিছানায়। আর ঘুম হলো না। এ পরবাসে রবে কে? কিন্তু বিনিদ্র মনমোহন জানেন তাকে এই পরবাসেই থাকতে হবে। বার্ধক্যকে দুভাবে দেখা যায়, ক্ষয় কিংবা পরিপূর্ণতা। মৃত্যুকেও দুভাবে, অবসান বা পৌঁছানো। মনমোহন সারা রাত শয্যাকণ্টকিতে এপাশ ওপাশ করেন। কোনভাবে দেখবেন নিজেকে মনমোহন? ভুল করে একবার ডেকে ফেললেন, আমান।
বাথরুমের বাতিটা জ্বেলে দিবি? ভোরের দিকে মনে হলো ঝুমঝুমি এলো ঘরে। দাদু, বেপ্থ মানে কি? মনমোহন হাসি মুখে বললেন, ইংলিশ মিডিয়ামে পড়ে তোরা যে কি মাতৃভাষা ভুললি রে ভাই। ভুল ভাঙল, ঘুম ভাঙল, কিছু নয়। বাঁধন ছিল, ছিঁড়ে গেছে, ফেঁসোগুলো আছে, কিছুদিন পরে আর থাকবে না। মনমোহন আপন মনে বললেন, বেশ আছি বাবা, বেশ আছি, খেতে পাই, মাথার উপর ছাদ, আর কি চাই। 7 দিন বাদে ওল্ড হোমে একজন মরল, 87 বছর বয়সে। মনমোহন সব যাত্রা দেখতে বারান্দায় বেরিয়ে এলেন। বাহ, বেশ ব্যবস্থা, কাঁচে ঢাকা চমৎকার গাড়িখানা, অনেক ফুল টুল, কেউ কাঁদছে না অবশ্য, তাতেই বা কি, যে মরেছে সে তো আর শুনতে পাচ্ছে না, ফালতু কেঁদে হবেটা কি? 87 বছর অনেক লম্বা আয়ু, এত বেঁচে থাকার কোনো মানেই হয় না। মনমোহনকেও বাঁচতে হবে নাকি? ও বাবা! পাশাপাশি আরো কয়েকজন বুড়ো দাঁড়িয়ে, কারো মুখে কথা নেই, নির্বাক, গম্ভীর, স্থির। মনমোহনও কাউকে কিছু বলার মতো কথা খুঁজে পেলেন না। সব যাত্রাটা মন দিয়ে দেখলেন। গাড়িটা ধীরে ধীরে বেরিয়ে গেল। মৃতের সম্মান আছে তো, তাড়াহুড়ো করতে নেই। 87 বছর অনেকটা সময়, তার মোটে 75। বাবা! মনমোহন একটু অবাক হলেন, কে কাকে ডাকছে? বাবা, আমি এলাম। মনমোহন তটস্থ হলেন। সুরঞ্জন, চিরকাল তুই বলে এসেছেন, আজ হঠাৎ বলে ফেললেন। তুমি, এসো এসো, আজই বুঝি আসার দিন? হ্যাঁ, আজ রবিবার। বেশ বেশ, খবর টবর সব ভালো? হ্যাঁ ভালো। সুরঞ্জন কি সব এনেছে, ব্লেড, আফটারশেভ লোশন, ক্রিম, ওষুধ, খাবারের বাক্স। মনমোহন হাসলেন। বাহ, কত বিবেচক এরা। আপনার বৌমাও আসছে। মনমোহন খুব খুশি হয়ে বললেন, বাহ। ঝুমঝুমিও খুব বায়না ধরেছিল, কিন্তু মনমোহন সবটা শুনলেন না, বললেন, বাহ। ধীরে ধীরে আনমনে মনমোহন আরো কয়েকবার সাধুবাদ দিয়ে দিলেন। কাকে দিলেন, কেন দিলেন বুঝতেও পারলেন না। কারা এলো কারা গেল তা যেন ঠিক বুঝতে পারলেন না মনমোহন। হৃদয়ের প্রবাস শুরু হলো বুঝি। কত তোয়া যে রাখতে হতো ঠাকুরদাকে। মনমোহন দেখেছেন দুধের পুরো শটটুকু, মাছের কোল, দইয়ের মাথা বরাদ্দ ছিল ঠাকুরদার জন্য। পান থেকে চুন খসত না। বাড়ি থেকে বেরোনোর আগে মনমোহনের দোর্দণ্ড প্রতাপ বাবা ঠাকুরদার কাছে গিয়ে মিনমিন করে বলতেন, বাবা আসি। মনমোহনের বাবার যখন বয়স হলো, তখন মনমোহনও সংসারের হাল ধরেছেন। বয়স হয়েছে, তবু বাবার কাছে গিয়ে দাঁড়ালেই বড় নাবালক মনে হতো নিজেকে। কখনো মুখের দিকে চেয়ে কথা বলেননি। সংকটে বরাবর বাবার পরামর্শ নিয়েছেন। বাবুটিকে? আমি সুরঞ্জন বাবা। তটস্থ মনমোহন উঠে বসেন। আজ কি রবিবার? হ্যাঁ বাবা। বাহ। ঝুমঝুমি এসেছে বাবা, এই যে। বাহ। আপনার বৌমাও আসছে? বাহ। ঝুমঝুমি একটু দূর থেকে দাদুকে দেখছিল।
সে টের পেল এ তার সেই দাদু নয়। সেই দাদু তার দিকে চাইলেই কেমন উজ্জ্বল হয়ে উঠত। এ দাদু হলো না। এ দাদু কি ভীষণ ভদ্র ভীতু। এ দাদু কেমন দূর। টের পেল সুরঞ্জন, টের পেল সুরমাও। কিন্তু তখন আর কারো কিছু করার ছিল না। রেডিও মালঞ্চর গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে রেডিও মালঞ্চ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের চেনা পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করো। ভালো লাগলে লাইক দিও। আজ এই পর্যন্তই। এরপর আবার নতুন গল্প নিয়ে হাজির হব তোমাদের সামনে। ততক্ষণ শুনতে থাকো রেডিও মালঞ্চ।